প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদের এই অনুষ্ঠানে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। আসলে কি তাই? এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ঢাকা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুটি দলের বিতার্কিকদের সাথে। সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সুমাইয়া জান্নাত, মাননীয় ছায়ামন্ত্রী তাবাসসুম বিনতে বানিন দোয়াশা, মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য এম.এন. মোস্তাফিজুল ইসলাম ইমন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় বিরোধী নেতা অভিজিৎ রায়, মাননীয় বিরোধী উপনেতা কানিজ ফাতেমা রিমি এবং মাননীয় বিরোধী সংসদ সদস্য এনায়েত হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় যে 5জন সম্মানিত বিচারক বিচার কাজ সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক রিজভী নামাজ, বিজনেস এডিটর ও বিশেষ প্রতিনিধি চ্যানেল আই। সম্মানিত অন্য আরেকজন বিচারক হচ্ছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক রোকেয়া পারভিন জুই, সাবেক বিতার্কিক ও উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী বিচারক হচ্ছেন ডক্টর এস.এম. মোরশেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সর্বশেষ বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক ইকবাল আহসান, বিজনেস অ্যান্ড ইকোনমিক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি চ্যানেল 24। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এ.বি. মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। শুরু করছি আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকে যে প্রস্তাব উত্থাপন সহ উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সুমাইয়া জান্নাতকে। সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে কঠোর ব্যয় ও সংকোচন নীতির মাধ্যমে বৈশ্বিক ও দেশীয় সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে 7,97,000 কোটি টাকার বাজেটে বিশেষ দৃষ্টিপাত করা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে এই সংসদের প্রস্তাবনাটি উত্থাপন করতে চাচ্ছি। তা হলো প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলতে বোঝাচ্ছি মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থসামাজিক কাঠামোকে ইতিবাচক ধারায় অব্যাহত রাখতে সহায়তা করবে। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি সহায়তা করবে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে সহায়তা করবে। মাননীয় স্পিকার, মোট 3টি চ্যালেঞ্জের মাধ্যমে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে, যেমন 1. মূল্যস্ফীতি নির্ধারণ, 2. রাজস্ব আয় বাড়ানো এবং 3. রিজার্ভ পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে সমন্বিত ও সুষম বাজেট ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। মাননীয় স্পিকার, প্রথমে যদি একটু মূল্যস্ফীতির দিকে তাকাই, মূল্যস্ফীতি যখন 10-এর ঘরে এসেছে ঠিক তখনই আমার সরকার প্রস্তাবিত বাজেটে সংকোচন নীতির মাধ্যমেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, চিনি, এমনকি হলুদ, মরিচ সহ মোট 30টি পণ্যের কিন্তু মাননীয় স্পিকার পণ্যের 1% কমিয়ে এনেছে উৎসের কর। মাননীয় স্পিকার, আবার যদি আমরা লক্ষ্য করি এই যে উৎসের কর কমিয়ে আনা হয়েছে, এটির আসলে কারণটা কি? এর মাধ্যমে আসলে আমার ক্রেতা পর্যায়ে পণ্যের যেমন দাম কমবে, পাশাপাশি কিন্তু এর মাধ্যমে আমার মূল্যস্ফীতি একটি সহনীয় অবস্থায় আসবে। আর মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি যখন সহনীয় অবস্থায় আসবে এর মানেই কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতার একটি বড় অংশকে বজায় রাখার, কিন্তু স্থিতিশীল রাখার একটি অংশকে কিন্তু ত্বরান্বিত করা হয় এই ক্ষেত্রে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, এরপরে যদি আমরা আসি করমুক্ত আয়সীমার ক্ষেত্রে, করমুক্ত আয়সীমা কিন্তু এখনো এবারের বাজেটেও কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ সেখানে 3.5 লক্ষ টাকাই কিন্তু এখনো রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, করের হার স্তরের বিন্যাসের মাধ্যমে সর্বোচ্চ কর, অর্থাৎ এখানে 30% করের কথা বলা হয়েছে কাদের ক্ষেত্রে? যাদের বার্ষিক আয় 38,50,000 টাকা কিংবা তার ঊর্ধ্বে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে সিপিডি ফেলো ডক্টর ফাহমিদা খানম বলেছেন যে এর মাধ্যমে এই করের সর্বোচ্চ হার নির্ধারণের মাধ্যমে যেমন আমাদের অর্থনীতিতে একটি ন্যায্যতা নিশ্চিত হবে, পাশাপাশি কিন্তু আমাদের বৈষম্য দূর হবে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, এটি কিন্তু এই বাজেটের সবথেকে ইতিবাচক দিক। কেন? কারণ আমরা
গরিবদের উপরে কিন্তু কর চাপিয়ে দিচ্ছি না। আমরা কি করছি? আমরা ধনীদেরকে করের আওতায় নিয়ে আসছি এবং এই ধনীদেরকে করের আওতায় আনার মাধ্যমে কিন্তু আমার এই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার এটি বলতে দ্বিধা নেই যে এবারের বাজেট এই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, একটি লক্ষ্য করুন, যখন আমরা কোনো জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে যাই, যখন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সকলে মিলে যখন কাজটা করি তখন কিন্তু অনেক বড় একটা ভালো ফলাফল পাওয়া যায়। ঠিক এভাবেই আমাদের এই সামাজিক নিরাপত্তা খাতে আমি সবাইকে নিয়ে আসছি, আমি বিনিয়োগ বাড়াচ্ছি, আমি বিনিয়োগের সুযোগ করে দিচ্ছি, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি, রিজার্ভকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। এই সব কিছুই যখন আমি একটি বাজেটের মাধ্যমে একেবারে সরাসরিভাবে পাচ্ছি তখন কিন্তু সেটি বলতে দ্বিধা রাখে না যে মাননীয় স্পিকার এবারের বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই মাননীয় স্পিকার আজকের সংসদের জন্য গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবার বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা অভিজিৎ রায়ের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম বলতে চাই যে আমরা কোন বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা এই বিতর্কটি করছি। আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে এই বিতর্কটি করছি যখন একটি শিশু জন্মগ্রহণ করলে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে, আর মুদ্রাস্ফীতির কারণে আমাদের সামাজিক সুরক্ষা বলয় ভেঙে যাচ্ছে এবং আমাদের সুদ পরিশোধের কারণে আমাদের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা এই মহান সংসদে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বাজেটের ঘোর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেলেন যে কাঠামোগত উন্নয়নের মাধ্যমে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে, কিন্তু আমরা দেখছি যে অলাভজনক প্রকল্পে ঋণের কারণে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে এবং আমাদের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের বিনিয়োগ কমে যাচ্ছে এবং তার ফলে আমাদের প্রবৃদ্ধি কমে যাচ্ছে। তৃতীয়ত তিনি বলে গেলেন যে কর ব্যবস্থাপনার কথা, কিন্তু তিনি কর ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে কিভাবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করবেন সেই রূপকল্প এই সংসদে এই বাজেটের মাধ্যমে উপস্থাপন করতে পারেননি। মাননীয় স্পিকার, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান কিংবা দুর্নীতি রোধে এই সরকারের এই বাজেটের মাধ্যমে কিভাবে তার রোধ করবেন তার সুস্পষ্ট কর্মপন্থা বা পরিকল্পনা দেখিয়ে যেতে পারেননি, বরঞ্চ তিনি কালো টাকাকে সাদা করার মাধ্যমে এই সংসদে দুর্নীতিকে বৈধতা দিয়েছেন। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তায় মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো আলাদাভাবে পরিকল্পনা করা হয়নি, যে বরঞ্চ তাদের উপর কর আরোপ করে তাদের করের বোঝা আরো বাড়িয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কিছু মানদণ্ড প্রয়োজন। প্রথমত হচ্ছে রিজার্ভ সংকট থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদী হবে না, তৃতীয়ত হচ্ছে অভ্যন্তরীণ আয় বাড়তে থাকবে, চতুর্থত হচ্ছে ব্যাংকিং খাতে নৈরাজ্য থাকবে না। এমতাবস্থায় আমাদের সরকারি দলকে এটা দেখিয়ে যেতে হবে যে এই বাজেটের মাধ্যমে এই সংকটগুলো উত্তরণ করতে সক্ষম। তাহলে আমরা মনে করব যে আজকের প্রস্তাবিত বাজেটটি এই সংসদে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, আমরা যে 9-6 হারে ব্যাংক সুদ হার বাজার ভিত্তিক করছি না, এর ফলে আমাদের অর্থনীতি চাপের মুখে পড়েছে। এখন আমাদের এই ব্যাংক সুদ হার বাজার ভিত্তিক করতে হবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক সুদ হার বাজার ভিত্তিক করার কথা বলেও তারা আবার সত্য দিয়েছেন যে 14% উপর ব্যাংক সুদ হার বাজার ভিত্তিক হতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক এই বাজেটের মাধ্যমে কখনোই সংস্কার হচ্ছে না। ঋণ খেলাপি ব্যাংকগুলোকে আমরা অপরিকল্পিতভাবে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে মাস করছি, যাতে করে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এতে করে আমাদের অর্থনৈতিক সংস্কার হবে না। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে রপ্তানি পণ্য, তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণের করের বোঝা বাড়ানো হয়েছে, যাতে করে আমাদের বিনিয়োগ কমবে এবং ছোট ছোট শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত ট্যারিফ ট্যাক্স আমাদের বাড়ানো হয়েছে, ট্যারিফ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে আমদানিকৃত পণ্য দাম বেড়ে যাবে আমাদের অর্থনীতিতে, এতে করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে না। মাননীয় স্পিকার, তৃতীয়ত হচ্ছে আমাদের রেমিটেন্সের প্রণোদনা যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হচ্ছে না, এতে করে হুন্ডির মাধ্যমে আমাদের ডলার পাচার হয়ে যাবে, এটা করে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন হবে না। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার এই বাজেটের মাধ্যমে যে ঋণ খাত দেখেছেন সেখানে তফসিলিভুক্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া অব্যাহত রেখেছেন, এতে করে বেসরকারি খাতে আমাদের ঋণ প্রবাহ কমে যাবে এবং আমাদের বিনিয়োগ এবং সামগ্রিকভাবে পুরো অর্থনীতির একটি বেহাল দশায় পরিণত হবে। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই যে তারা কালো টাকা সাদা করার মাধ্যমে যে দুর্নীতি থেকে বৈধতা দিচ্ছেন, এতে করে যারা 30% কর দিচ্ছেন আমাদের বৈধ খাতে তারা কেন কর দিবেন? এতে করে আমরা মনে করি যে আজকে এই বাজেটের মাধ্যমে আমাদের কোনো সংস্কারই করা হয়নি এবং এই বাজেটের মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা অভিজিৎ রায়কে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী তাবাসসুম বিনতে বানিন দোয়াশাকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
মাননীয় স্পিকার, বিরোধী দলীয় বক্তার কথা শুনে মনে হচ্ছে তিনি মনে হয় চুন খেয়ে মুখ পুড়েছেন, তাই দই দেখেও আজকে তার ভয় লাগছে। সেজন্য প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে কিনা সেই কথা না বলে তিনি অতীতের কাসন দেখাচ্ছেন, যার ফলে কৌশলগত জায়গায় তার যুক্তিগুলো কিন্তু আজকে টিকছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকের সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা তার যুক্তিতে বলে গেলেন অর্থ পাচার বন্ধ না হলে, ঋণ খেলাপি না কমলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে না। কিন্তু দেখুন মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে অর্থ মন্ত্রণালয় সহ 5টি মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে, যার ফলে চিহ্নিত পাচারকৃত অর্থ কিন্তু দেশেই ফিরে আসবে। তাই বিরোধী দলীয় নেতা হতাশ হবেন না, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে। এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে, তাই বাজেটে অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই। অর্থমন্ত্রীর এই কথার প্রতিফলনই আমরা প্রস্তাবিত বাজেটে দেখতে পাই, যেখানে খাদ্য পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি অর্জন সহ 282টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যূনতম শুল্ক, সংরক্ষণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, যার ফলে একদিকে যেমন জীবনযাত্রার মান উন্নয়ন হবে, সেই সাথে আর্থসামাজিক কাঠামোকে ইতিবাচক ধারায় প্রবর্তিত করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে। মাননীয় স্পিকার, দেখুন বিরোধী দলীয় নেতা সংসদে প্রশ্ন এনেছেন যে কালো টাকা সাদা করা হবে কিভাবে, সেই সম্পর্কে নাকি আমরা কোনো ধারণা দিয়ে যেতে পারিনি। দেখুন মাননীয় স্পিকার, অপ্রদর্শিত অর্থ বৈধ করার প্রক্রিয়াকে IMF একটি নাম দিয়েছে, তা হচ্ছে ভলেন্টারি ডিসক্লোজার প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটি বিশ্বের 47টি দেশ এখন পর্যন্ত এই প্রোগ্রামের মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছে, যার মধ্যে ভারত ও শ্রীলঙ্কা 11 বার, ফিলিপাইন 10 বার, ইন্দোনেশিয়া 4 বার এবং বাংলাদেশ এখন পর্যন্ত 47,000 কোটি টাকা বৈধ করতে পেরেছে, যা হয়তোবা আমার বিরোধী দলীয় নেতা জানতেনই না। মাননীয় স্পিকার, দেখুন এই পন্থায় কিন্তু নির্মাণ শিল্প এবং শেয়ার বাজারে ভূমিকা রাখবে, সেই সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন প্রস্তাবিত বাজেটে আয়কর আইন 2023-এর কার্যকরের কথা বলা হয়েছে, যার ফলে 43টি সেবাসহ কমিউনিটি সেন্টার ভাড়া, হাসপাতাল, ক্লিনিকের লাইসেন্স নিতে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সেই সাথে আয়কর সনদ এবং রিটার্ন সনদ যদি আপনি ঝুলিয়ে রাখতে না পারেন, তাহলে কিন্তু 20,000 থেকে 40,000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। এর ফলে কিন্তু প্রত্যক্ষ করের পরিমাণ বৃদ্ধি পাবে, সেই সাথে কর জিডিপির পরিমাণ বাড়বে, IMF-এর শর্তগুলো পূরণ হবে এবং আমাদের অর্থনীতি কিন্তু স্থিতিশীল হবে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা তার যুক্তি খণ্ডনে বলে গেলেন আমরা নাকি এবার দরিদ্রের উপরে কর চাপিয়ে দিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার তাদের বুঝতে হবে 67% মানুষ যাদের আয় 5,000 মার্কিন ডলারেরও বেশি, তারা কিন্তু কর দিচ্ছেন না। এই ধনিক শ্রেণীকে করের আওতায় আনার জন্য বর্তমানে অর্থমন্ত্রী কিন্তু আবগারি শুল্কের একটি নতুন স্তর বিন্যাস করেছেন, যার ফলে 1 থেকে 5 লাখ টাকা হলে শুল্ক দিতে হবে 150 টাকা, 1 থেকে 2 কোটি টাকার হিসাবধারীদের জন্য দিতে হবে 10,000 টাকা, 2 থেকে 3 কোটি টাকা হিসাবধারীদের জন্য দিতে হবে 30,000 টাকা এবং 5 কোটি টাকার বেশি হিসাবধারীদের জন্য দিতে হবে 50,000 টাকা, যার ফলে কিন্তু আমরা ধনিক শ্রেণীকে একটি করের আওতায় আনছি, সেই সাথে আমরা এই মধ্যবিত্তদের কিছু সাশ্রয় দিচ্ছি এবং আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছি, স্থিতিশীল করছি। মাননীয় স্পিকার, IMF এবং বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে আমাদের দেশের মানুষের কর দেওয়ার প্রবণতা সবচেয়ে কম, তাই মাননীয় স্পিকার আসুন আমরা কর দেই। সেজন্য সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে বলতে চাচ্ছি, চলুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে দেই মন, একসাথে আমরাও একটি অতিবাহিত করতে পারবো সুন্দর জীবন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী তাবাসসুম বিনতে বানিন দোয়াশাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা কানিজ ফাতেমা রিমিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই সংসদ উত্থাপিত প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। মাননীয় স্পিকার, তাদের যুক্তিগুলোতে চলে আসি। প্রধানমন্ত্রী আজকে মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন, তাদের দলের মন্ত্রীও আজকে মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন। তারা আজকে বলছেন যে তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমিয়েছেন এবং শুল্ক কমানোর মাধ্যমে তারা আসলে মূল্যস্ফীতিটাকে কমিয়ে নিয়ে আসবেন। এবং দ্বিতীয় তাদের যুক্তি ছিল আজকে তারা 30টার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে
তারা আসলে হচ্ছে আপনার দাম কমিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে তারা আসলে মূল্যস্ফীতি হচ্ছে কমিয়ে আনবে। দেখেন আপনি 30টার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আপনি দাম কমিয়েছেন, কিন্তু আপনার দেশের উৎপাদন ব্যবস্থা করে আপনি যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করবেন সেই জায়গায় আপনি ফোকাস করেন না, সেই জায়গায় আপনি হচ্ছে ট্যাক্স হচ্ছে কম আরোপ করেন না, আপনি সেখানে শুল্ক কমান না, এবং আপনার যে আসল যে নির্দিষ্ট বড় বড় যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি আসলে মূল্যটা কমান না। তখনই আসলে আপনার যে মূল্যস্ফীতি আপনি বাড়বেন বলে সেটা আসলে কমবেন বলে সেটা আসলে কমেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে মন্ত্রী খুব জোর দাবি দিয়ে দেখিয়ে গেলেন যে আসলে আমরা IMF এর প্রেসক্রিপশন উপেক্ষা করছি এবং উপেক্ষা করার মাধ্যমে আমরা মূল্যস্ফীতিকে নিয়ে হচ্ছে আজকে আমরা কাজ করছি। দেখেন প্রথম বিষয় হচ্ছে আপনি যখন 6.5% হারে মূল্যস্ফীতিকে নামিয়ে আসবেন, এটা আদৌ যুক্তিযুক্ত আপনার কিনা, আপনি এটা বাস্তবসম্মত একটা এই যে চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে আপনি আদৌ আনতে পারবেন কিনা, আপনি আসলে আনতে পারবেন না। কিন্তু এটা সম্পূর্ণভাবে আপনি একটা উচ্চাভিলাষী প্রজেক্ট করতেছেন কিন্তু বাস্তবভাবে চিন্তা করছেন না, এবং এর মাধ্যমে আপনি আসলে কি করতেছেন, আপনি আসলে দিন শেষে IMF এর প্রেসক্রিপশনটাকেই ফলো করার জন্য আপনি আসলে আপনার বাজেটে দেখাচ্ছেন আমরা আসলে এটাকে 6.5% নিয়ে আসবো। এরপরে দেখেন মানুষকে তারা আজকে বলছেন যে তারা আসলে হচ্ছে ভাতা ব্যবস্থার মাধ্যমে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের আসলে হচ্ছে আয় ব্যবস্থাটাকে বাড়াবে। আপনি বিভিন্ন জায়গায় দামটাকে ঠিকই বাড়িয়ে দিচ্ছেন, এইদিকে আপনি কিন্তু আয় বাড়ান না, আবার আপনি হচ্ছে ভাতাও দিচ্ছেন, একদিকে ভাতা দিচ্ছেন আরেকদিকে আয় বাড়াচ্ছেন। দিন শেষে আসলে অ্যাকচুয়ালি যে আপনার আয় বাড়ার যে জায়গাটা সেটা আসলে বাড়ছে না, এবং এর মাধ্যমে আসলে আপনি ওই যে শ্রেণী বৈষম্য রোধ করার কথা বলছেন সেটা আসলে হয় না। এরপর আজকে লক্ষ্য করুন আজকে মাননীয় মন্ত্রী বলে গেলেন যে তারা ট্রাস্ট ফোর্স গঠন করে চিহ্নিত পাচারকৃত অর্থকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি ট্রাস্ট ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবেন, কিন্তু আপনি এটা এই যে পাচারকৃত অর্থগুলো যে যাচ্ছে এটা ধরার কোনো কর্মপন্থা আপনার বাজেটের মধ্যে আপনি রাখেন না, তখন আসলে আপনার যুক্তিটি থাকে না। এখন আজকে লক্ষ্য করুন, এবং তারা আজকে বলে গেলেন যে তারা শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি অর্থ বরাদ্দ করছেন। আপনি যখন অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক করতে আসেন তখন আপনি শিক্ষা খাতে আপনি হচ্ছে অনেক বড় অর্থ নিয়েছেন, সেটা নিয়ে আপনি জয়গান গান, কিন্তু আপনার মধ্যে এই অনুশোচনা থাকে না আপনি শিল্প এবং অর্থনীতিতে মাত্র 0.7% হচ্ছে আপনি অর্থ বরাদ্দ রাখেন। আপনি কর্পোরেট ট্যাক্স কমাচ্ছেন কিন্তু আপনার বাজেট আপনি ক্যাপিটাল ট্যাক্স রাখছেন। এর মাধ্যমে আসলে আপনি কিভাবে কর্মসংস্থানটাকে বাড়িয়ে আপনি কিভাবে বিনিয়োগটাকে বৃদ্ধি করে আপনার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসবেন, আপনি আনতে পারবেন না। আপনার ওই রিজার্ভ সংকট থেকে যাচ্ছে, আপনার মুদ্রাস্ফীতি থেকে যাচ্ছে, এবং আপনার অভ্যন্তরীণ আয়ও বৃদ্ধি পাচ্ছে না। আজকে তাদের দলের মূল বিষয়টি ছিল এটা, আজকে আমরা বিভিন্ন জায়গায় কর দিচ্ছি এবং এর মাধ্যমে আমি আমার অর্থনীতি স্থিতিশীল করব। এই করটাকে আপনি আদায় করার জন্য NBR এর উপরে 60.2% অর্থাৎ 5,41,000 কোটি টাকার বার্ডেন দিচ্ছেন। ঠিক আছে, আপনি যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এর মাধ্যমে আপনি হচ্ছে উন্নয়ন করতে চাচ্ছেন, সমস্যাটা কোথায় গিয়ে করছেন? সমস্যাটা করছেন আপনি আবার ADP-তে 2,65,000 কোটি টাকার হচ্ছে প্রায় 1250-এর বেশি প্রজেক্টের জন্য অনুমোদন দিয়ে রেখে শুধুমাত্র অভ্যন্তরীণ খাত থেকে আপনাকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে। এবং এর ফলে প্রবলেমটা কি করতেছেন, আপনি হচ্ছে কর রাজস্ব আদায় করতে চেয়েছেন, আপনি কর রাজস্বটা আদায় করতে পারবেন না। কেন? কারণ আপনার তো এখন ব্যবসা বান্ধব সিদ্ধান্ত হলো না। আপনি যখন অভ্যন্তরীণ খাত থেকে এত পরিমাণ অর্থ ঋণ নিয়ে ফেলেন তখন আসলে আপনার প্রাইভেট সেন্টারগুলো কি করবে, যারা বিভিন্ন ব্যবসার স্টার্ট আপ করতে চায় তারা আসলে কি করবে, বিজনেসম্যানগুলো আসলে কি করবে, এবং তাদের যখন আপনি যে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত আপনার হয়ে যায় না তখনই আসলে সমস্যাটা হচ্ছে আপনি কর আরোপ, আপনি করটা ভ্যাটটা এই যে এটা যে কর রাজস্ব বোর্ড যে আদায় করবে এইখানে আপনার হুমকি স্বরূপ হয়ে যায়, এবং এর মাধ্যমে আপনি যে রিজার্ভ বাড়াবেন এই বিষয়টা আপনি নিশ্চিত করতে পারবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে আপনাকে চিন্তা করতে হবে আপনার যে বাজেটের মধ্যে আপনার ল্যাকিংসগুলো কোথায়, এবং এই ল্যাকিংসগুলোর জন্য আপনি যে ভালো কিছু পদক্ষেপ নিচ্ছেন সেটা আসলে দিন শেষে ধোঁয়াশা হয়ে যাচ্ছে, সেটা আসলে আর কার্যকর হয়ে উঠছে না। সেখান থেকে আজকের প্রস্তাবিত বাজেট কোনোভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য MN মুস্তাফিজুল ইসলাম ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারের আর্থিক নীতি নিয়ে সবসময় নেতিবাচক মন্তব্য করলেও এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়ে বিশাল বাজেটে না গিয়ে সংযত বাজেট করায় সাধুবাদ জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CDP সহ অর্থনীতিবিদরা। যখন বাস্তবতা এমন তখন বিরোধী দলের দুইজন বক্তব্য শুনে মনে হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কারণ মাননীয় স্পিকার, আজকে তারা কালো টাকাকে সাদা করার কথা নিয়ে বলছে। প্রথমত এটা এক একজনের ইথিক্যাল জায়গা থেকে হতে পারে, কিন্তু লজিকে আসেন আপনি দেখতে পাবেন যে বিশ্বের 47টি দেশ কালো টাকা থেকে সাদা টাকা করছে। মাননীয় স্পিকার, বৈধর কথা বললেন, তাহলে তো অর্থনীতি সম্পর্কে তাদের ধারণাই নেই। কারণ মাননীয় স্পিকার, এই বৈধ করার জন্য না, আগে তাদের এক্সট্রা চার্জ দিতে হবে 15%, তারপর আমাদের যে মূলধারার রাজনীতিতে আসার পর যতটুকু ট্যাক্স বা ব্যাট আমরা বসিয়েছি তা তাদেরকে দিতে হবে। মাননীয় স্পিকার, তার মানে আমাদের যখন তারা ঋণ খেলাপি নিয়ে কথা বলেছে, এই দেখেন মাননীয় স্পিকার, আজকে সরকারের টার্গেটই হচ্ছে ঋণ খেলাপি কমানো। মাননীয় স্পিকার, আজকে বললেন
বলবেন শিক্ষা কেন আপনি শিক্ষা খাতে এত কিছু দিলেন? মাননীয় স্পিকার, যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তারা দেশের মেরুদণ্ডকে ভেঙে সমালোচনায় লিপ্ত হয়েছেন, তাই তারা করতে পারবেন। মাননীয় স্পিকার, এখানে আমরা দেখতে পারি যে তথ্য প্রযুক্তি আগামী 5 বছরের মধ্যে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। একটু আগে যে কর্মসংস্থানের কথা বলে গেলেন, একটু দেখে নেবেন। মাননীয় স্পিকার, দেখেন এই যে বাজেট, প্রথম আলো লিখেছে এই বাজেট প্রগতিশীল ও ব্যবসা বান্ধব হবে। মাননীয় স্পিকার, তার মানে আজকে পত্রিকায় যতই খেলা দেখেন, সমালোচনা আলোচনা দুইটাই আছে। এখন যুক্তিতে আসেন। মাননীয় স্পিকার, আজকে প্রস্তাবিত বাজেটে অর্থনীতিকে যে অস্থিতিশীল করবে এইরকম কোনো উদাহরণ, তথ্য কিংবা প্রমাণের ভিত্তিতে আজকে বিরোধী দল প্রমাণ করে দিতে যেতে পারেননি। শুধু বিরোধিতার খাতিরে তাদের যুক্তিগুলো যে অন্তঃশ্বাস শূন্য, সেটা তাদেরকে দেখেই বোঝা গেছে। দেখুন মাননীয় স্পিকার, তারা ঢালা অভিযোগ করেছে যে এই বাজেটে গরিবের জন্য কিছু নেই, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নাকি কিছু নেই, এজন্য চক্ষু থাকিতেও অন্ধ থাকার মতো অবস্থা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সরকার প্রস্তাবিত বাজেটের লক্ষ্যই নিয়েছে আজকে মূল্যস্ফীতি কমাবে। মাননীয় স্পিকার, আজকে টিসিবির মধ্যে 1 কোটি পরিবার সহ নিম্ন আয়ের মানুষদের স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। মাননীয় স্পিকার, এতে করে ভর্তুকি মূল্য বিশাল সংখ্যক নিত্যপণ্য পাবে, বাজার ব্যবস্থাপনা সমন্বিত থাকবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। মাননীয় স্পিকার, এক কথায় আমার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি বজায় থাকবে, ব্যাপারটা এরকম না। আজকের বিতর্ক হচ্ছে আপনারটাকে কি ত্বরান্বিত বা সহায়ক থাকছে কিনা। মাননীয় স্পিকার, দেখেন আজকে পুরো বিতর্কে আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করেছি যে এই বাজেটে মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্যপাত করি, আজকে ব্যাংক খাতে সংস্কার হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে রাজস্ব কাঠামোর সংস্কার করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে কর জালের আওতা বাড়ানো হচ্ছে, কর বহির্ভূত আয়ের আওতা বাড়ানো হচ্ছে, এমপিদের গাড়ির উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে, ক্রলিং প্যাক পদ্ধতি চালু হয়েছে, অবসর ব্যাংকিং চালু হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের রেমিটেন্সের প্রণোদনা বানানো হচ্ছে, রপ্তানি প্রণোদনা বানানো হচ্ছে, কৃষিতে বিদ্যুতে ভর্তুকি দেওয়া হচ্ছে। এই যে সামগ্রিক প্রেক্ষাপট মাননীয় স্পিকার, এই সামগ্রিক প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, আপনি দেখতে পারবেন যে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার ভূমিকার জন্য আজকে তারা যে জিনিসগুলো দাবি করছে, মুদ্রাস্ফীতি, আজকে মাননীয় স্পিকার যে জিনিসগুলো দাবি করছে, সেই সব কিছুর উত্তরই আমাদের এই বাজেটের মধ্যে আছে। মাননীয় স্পিকার, তাই আমরা মনে করছি যে এই বাজেট সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিদ্রোহী সংসদ সদস্য এনায়েত হোসেনকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে তাদের যে 3 জন বক্তা, এই 3 জন বক্তা বারবার বিভিন্ন বাজেটের কথা বললেন, কিন্তু আমার কথা হচ্ছে তারা প্রথম বক্তা এসে বললেন যে আমাদের যে মুদ্রাস্ফীতির সমস্যা, এই মুদ্রাস্ফীতির সমস্যা দূর হবে। এরপর হচ্ছে তাদের যে অভ্যন্তরীণ উৎপাদনমুখী খাত, সেটা হচ্ছে আরও সমৃদ্ধশীল হবে এবং রিজার্ভ সংকট কমবে। এবার আমি যদি প্রমাণ করতে পারি যে মুদ্রাস্ফীতি এই বাজেট আমার সংশোধন করতে পারবে না এবং অভ্যন্তরীণ উৎপাদনমুখী কোনো চিন্তাভাবনা তারা এই বাজেটের মধ্যে রাখেনি, যার কারণে আমার রিজার্ভ সংকট কমবে না, তাহলে আমি মনে করি যে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে না। মাননীয় স্পিকার, তাদের বক্তব্যের কথা শুনেন, তারা হচ্ছে বিভিন্ন খাতে, আমার একটা খাতে 10%, একটা খাতে 20%, একটা খাতে 30% এর কথা বললেন, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদনমুখী চিন্তাভাবনার জন্য তাদের যে কী পরিকল্পনা আছে, এরকম কোনো সুস্পষ্ট পরিকল্পনার কথা যখন তারা বলে না, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের যে মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতিটা বাড়ে। কীভাবে আমি চিন্তা করি, আপনি মূল্যস্ফীতি বলতে কী বোঝান? 10 টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, সেটি আপনি যখন 12 টাকা দিয়ে কিনবেন, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। আপনি 12 টাকা দিয়ে সেই জিনিসটা কখন কিনবেন? যখন সেটি আপনি আপনার দেশে উৎপাদন না করে বাইরে থেকে আমদানি করছেন। এই ক্ষেত্রে আপনি যখন আমদানি করতে যাচ্ছেন, তখন আপনি কী দিয়ে আমদানি করছেন? আপনার দেশের যে রিজার্ভ, এই রিজার্ভ ব্যবহার করে যখন আপনি আমদানি করছেন, সেই রিজার্ভ আপনি আবার পূরণ করার জন্য আপনি বহির্বিশ্ব থেকে ঋণ নিচ্ছেন, সেই ঋণ পরিশোধ করার জন্য আপনি আবার ঋণ নিচ্ছেন। অর্থাৎ এখানে একটা লুপ ক্রিয়েট করা হচ্ছে, যেই লুপ ক্রিয়েট করার মাধ্যমে বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা, এই অস্থিতিশীল অবস্থা আরও দিন দিন বাড়বে। কীভাবে বাড়বে আপনি দেখেন। আমাদের যে মুদ্রাস্ফীতি আমাদের বর্তমান সময়ে যে জীবনযাপন, এই জীবনযাপন দুর্বিষহ করে তুলছে। করোনা পরবর্তী সময়ে আমাদের যে অর্থনৈতিক মন্দা, আমাদের দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে, সবগুলো দেশ যখন তার যে অর্থনৈতিক মন্দা, এই অর্থনৈতিক মন্দা দূর করছে, তখন আপনার মূল্যস্ফীতি আপনি 6 থেকে 10% নিয়ে গেছেন। 1 বছরের মধ্যে আপনি আবার বলছেন সেটি 10 থেকে 6 আনবেন। এটি সম্ভব না। কীভাবে দেখেন, ডলার সংকট যেখানে আমার অনেক বেশি, সেখানে আমার সরকারের যে নিজস্ব ব্যয়, এই নিজস্ব ব্যয় কমাতে পারছেন না। নিজস্ব ব্যয় কমাতে না পেরে কী করছেন, সে টাকা ছাপিয়ে ওই টাকাটা বাজারে যখন সরবরাহ করছেন, তখন আপনার মূল্যস্ফীতিটা বাড়ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ কী বলেছেন যে ডলার সংকট মোকাবেলা করার জন্য আমার যে টাকার যে মান, সেটি যে স্থিতিশীল না। কেন না? কারণ আমার ডলারের বিনিময়ে যে আয়টা হচ্ছে, অর্থাৎ রপ্তানি যেটা হচ্ছে, তার থেকে ডলারের ব্যয় যেটা হচ্ছে, অর্থাৎ আমদানি যেটা হচ্ছে, সেটার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে এরকমটা কেন হয়? আমি প্রথমেই বললাম এরকমটা হচ্ছে কখন, যখন আপনি অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাপনায় কোনো জোর দেন না। অর্থাৎ এইখানে আপনার যে উৎপাদন ব্যবস্থাপনা এবং আপনার যে বাজেটের পরিকল্পনা, এই পরিকল্পনায় যে ঘাটতি আছে, সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছেন। এবার দেখেন, আপনি যখন
যখন অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দিকে জোর দেন না, তখন ওই সকল জিনিস বা ওই সকল পণ্যের জন্য আপনার বহির্বিশ্বের কাছে বা বিভিন্ন দেশের কাছে যখন হাত পাততে হয়, তখন সেই দেশ থেকে আপনি ওই পণ্যটা কি দিয়ে আনবেন? আপনার ডলার ব্যয় করে আপনি আনবেন। সেই ক্ষেত্রে আপনি যখন রপ্তানিমুখী চিন্তাভাবনা থেকে যখন আমদানিমুখী চিন্তাভাবনায় যাচ্ছেন, তখন দেখেন আপনি আপনার যে রিজার্ভের অবস্থা, এই রিজার্ভের অবস্থা তলানিতে ঠেকছে। এবার দেখেন তারা হিসাবগুলো কি দেখাচ্ছে, তাদের হিসাবগুলো হচ্ছে এরকম যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়, যে বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সম্পূর্ণ বাজেটকে বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব অল্প সময়ের জন্য একটি স্থিতিশীল অবস্থা দিলেও গত বছরের তুলনায় যে বর্তমান সময়ে আমাদের যে মুদ্রাস্ফীতি বাড়ছে, আগামী বছর গিয়ে দেখব যে আমাদের এই মুদ্রাস্ফীতি আরও বাড়তেছে। অর্থাৎ আমরা কোনো সাস্টেনেবল যে সমস্যার সমাধান, এরকম কোনো সমস্যার সমাধান আমরা দেখছি না। সেই ক্ষেত্রে আমরা কি দরকার? সেই ক্ষেত্রে আমরা বলছি আমাদের অর্থনৈতিক সংস্কার দরকার এবং ব্যাংকিং খাতের যে সুস্পষ্ট কোনো রূপরেখা নেই, সেই সুস্পষ্ট রূপরেখা দরকার এবং দীর্ঘমেয়াদী আমাদের যে অর্থনৈতিক সুরক্ষা, এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষা দরকার। আমদানি নির্ভরশীলতা বাড়িয়ে আমাদের রপ্তানি নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের বর্তমান যে অস্থিতিশীল একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এটি স্থিতিশীল পর্যায়ে গেলেও যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন ছয়জন বক্তার বক্তব্য শুনেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি, সেটা হচ্ছে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। সেটা নিয়ে আজকের এই ছায়া সংসদে তর্ক বিতর্ক এবং শানিত কথার লড়াই চলছে। তবে এবারে আবারও যুক্তি খণ্ডন পর্বে দুই দলের দলনেতাদের কিছুটা বক্তব্য শুনে নেই। সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা অভিজিৎ রায়কে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরাও কতগুলো সমস্যা দেখিয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্যাগুলো নিয়ে আমাদের সরকারি দল কোনো কথা বলেননি। এই সমস্যাগুলো কিভাবে সলভ করা যাবে এবং এই সমস্যাগুলো যে সমস্যা না, এই বাজেটের মাধ্যমে সেগুলো সলভ করা যাবে, সেই দিক নির্দেশনা তারা দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা বললেন যে টার্গেট হচ্ছে ঋণ খেলাপি। তাহলে ঋণ খেলাপির বিরুদ্ধে কোনো রূপকল্প বা পরিকল্পনা আপনারা এই বাজেটের মাধ্যমে পেশ করলেন না কেন? তৃতীয় হচ্ছে, তারা বললেন যে এই বাজেটটা ব্যবসা বান্ধব। যদি ব্যবসা বান্ধবী হয়, তাহলে আপনারা অভ্যন্তরীণ যে তফসিলিভুক্ত ব্যাংক আছে, ওখান থেকে আপনারা ঋণ নিচ্ছেন, এতে করে আমাদের বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। তাহলে এটা বিনিয়োগ বান্ধব হলো কি করে এই বাজেটটা? তৃতীয় হচ্ছে মাননীয় স্পিকার, লক্ষ্য যখন মুদ্রাস্ফীতি, বাট আদৌ পসিবল কিনা, কীভাবে পসিবল সেটা তারা দেখে যেতে পারেননি। মাননীয় স্পিকার, সামাজিক সুরক্ষা তহবিলে টিসিবির মাধ্যমে গত বছর যেটা 5,000 কোটি টাকা আমাদের ভর্তুকি ছিল, সেটাকে কমিয়ে 2,500 কোটি টাকা করেছে। তাহলে এখানে কি করে তারা সামাজিক নিরাপত্তা বিধান করবেন, তার কোনো রূপকল্প দেখে যেতে পারেননি। মাননীয় স্পিকার, বছরে 4 বার বিদ্যুৎ বিল বাড়ানোর কথা বলা হয়েছে এই বাজেটে। তাহলে ঠিক কোন ক্ষেত্রে এই বাজেটটি আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে, তার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা তারা দেখিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আমাদের এবারের মুদ্রাস্ফীতি 9.89, যেখানে ঘোরাফেরা করছে তার থেকেও বেশি। তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6.50-তে নিয়ে আসবেন, কিন্তু কিভাবে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করবেন তার কোনো সুনির্দিষ্ট রূপকল্প তারা প্রকাশ করতে পারেনি। মাননীয় স্পিকার, রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে তারা যেই আয় নির্ধারণ করেছেন যে এই বছর করবেন, কিন্তু তারা সেটাকে 4,000 কোটি টাকা কমিয়ে দিয়েছেন। এমনকি কর বহির্ভূত আয় থেকে যারা লক্ষ্য স্থির করেছেন এই বছর, সেটা হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই এতগুলো গোজামিলের মাধ্যমে তারা কী করে অর্থনীতির স্থিতিশীলতা আনতে পারবেন, তা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। মাননীয় স্পিকার, আমরা দেখে গেছিলাম যে রিজার্ভ সংকট তারা এই বাজেটের মাধ্যমে কি করে পূরণ করতে পারবেন, রিজার্ভ সংকটের তারা কিভাবে উত্তরণ করতে পারবেন, তারা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিয়ে যেতে পারেননি। সিপিডির মতে এই বাজেট একটি হোয়াইট এলিফ্যান্টে পরিণত হয়েছে। ঠিক আমরাও বলতে চাই যে এই বাজেট আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দান করবে না। এই বলে আমি এই মহান সংসদে আজকে যেন এই প্রস্তাবটি গৃহীত না হয় তার দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা অভিজিৎ রায়কে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সুমাইয়া জান্নাতকে তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, আমাকে পুনরায় বক্তব্যের সুযোগ করে দেবার জন্য। মানে স্পিকার, আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছিল যেন ধান ভানতে শিবের গীত শুনছি। কেননা আজকের ওই প্রস্তাবনাটাই ছিল যে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখতে সহায়ক হবে নাকি হবে না। তারা বারবার সেই পুরনো কাসুন্দি ঘেটেই বলে যাচ্ছেন আমাদের কি আছে, আমাদের কি নেই, আমাদের কি হবে, আমাদের কি হবে না। আবার তৃতীয় বক্তা তো বলেই গেছেন এটা কি আসলেই সংসদে গ্রহণ হবে কি হবে না সেটা আমি নিজেও জানি না, আল্লাহ মাহবুদ নিজে এসে বলে দিয়ে যাবে। মানে স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে
আমার বিপক্ষ দলকে আমি হচ্ছে এইবারের বাজেট সম্পর্কে একটু পড়াশোনার আহ্বান জানাচ্ছি। কেন? কারণ তারা বারবার বলছেন আমরা নাকি ঋণ খেলাপি সম্পর্কে কি করব সেগুলো কিছু বলা নাই, ব্যবসা বান্ধব পরিবেশ কিভাবে তৈরি হবে সেই সম্পর্কে কিছু বলা নাই, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে কিভাবে সেভাবে কিছু বলা নাই, টিসিবির ভর্তুকি কিভাবে কমাবে সে কেন কমিয়েছে সেই সম্পর্কে কিছু বলা নাই। মাননীয় স্পিকার, আমার বিরোধী দল মনে হয় খবর পড়েন না, খবর দেখেন না, তারা নিজেরা খবর বানান আর এসে সংসদে এসে বলে যান। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আমাদের ঋণ খেলাপির কথা চিন্তা করুন। ঋণ খেলাপি বন্ধের জন্য আমাদের কিন্তু BFIUT কাজ করছে, ক্রেডিট কমিশন কাজ করছে, এবং যারা যারা ঋণ খেলাপি করছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। যেমন বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সোনালী ব্যাংকের তানভীর জেসমিন দম্পতির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, পিকে হালদারের শাস্তি হচ্ছে। মাননীয় স্পিকার, তারপরও এখনো যদি আমরা বলি যে ঋণ খেলাপিতে এইবারের বাজেটে কি আছে, আমাদের কিভাবে সেই ব্যাংকগুলোকে একীভূত করা যায়, ব্যাংকের তারল্য দূর করা যায়, সেই জন্য কিন্তু ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে। এর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে ঋণ খেলাপির যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, আমরা প্রয়োজন মনে করেছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিভাবে রিজার্ভকে সমৃদ্ধ করব সেই দিকে, আমরা কিভাবে রাজস্ব আয় বৃদ্ধি করব সেই দিকে। মাননীয় স্পিকার, রিজার্ভের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা কিন্তু রিজার্ভের ক্ষেত্রে এইবার যাতে রিজার্ভ প্রবৃদ্ধি বাড়ে এই জন্য 6,200 কোটি টাকা কিন্তু আমরা সেখানে বরাদ্দ দিয়েছি। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড সময় চেয়েছি, বরাদ্দ দিয়েছি। পাশাপাশি আমাদের দেশে যে তরুণ ফ্রিল্যান্সাররা আছেন তাদের কিন্তু আমরা 10% কর কমিয়ে 7% নিয়ে এসেছি, যাতে করে তারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতে পারে। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে এই প্রস্তাবনাটি গৃহীত হবার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা 2024-25 যে প্রস্তাবিত বাজেট যখন ঘোষণা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভের ঘাটতি, ডলারের উচ্চমূল্য, আর্থিক খাতে বিশৃঙ্খলা, অর্থ পাচার, লাগামহীন দুর্নীতি, মেগা প্রকল্পগুলোকে সঠিক সময়ে আমরা বাস্তবায়ন করতে না পারা সহ নানা রকম বৈরী অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এই 2024-25 অর্থ বছরের যে বাজেটটি সে বাজেটটি উপস্থাপিত হয়েছে। প্রস্তাবিত বাজেটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা সংকটের কথা বলা হয়েছে, কিন্তু সংকট উত্তরণের কোনো কৌশলের খুব একটা সুস্পষ্টতা কিন্তু আমরা দেখতে পাইনি। যারা কর ফাঁকি দিচ্ছে তাদের উপরে কিন্তু কর চাপানো হচ্ছে না, যারা কর দিচ্ছে তাদের উপর করের বোঝা বাড়ানো হচ্ছে। এবার স্ল্যাবে আমরা দেখতে পাচ্ছি 30-35% পর্যন্ত সেখানে কর দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু করের জাল, করের নেট কীভাবে বিস্তৃতি করা যায় যে এই অন্যায্যতা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ভ্যাট প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে একই মার্কেটের মধ্যে এক দোকানে ইডিএফ মেশিন রয়েছে আর এক দোকানে ইডিএফ মেশিন নেই। যে ভদ্রলোক 100 টাকার জিনিসে 105 টাকা বিক্রি করতে বাধ্য হচ্ছে ভ্যাট দেবার কারণে, তার পাশের দোকানে কিন্তু 100 টাকা বিক্রি করছে। সুতরাং তিনি তার পুঁজি হারাবেন, তিনি তার ব্যবসা হারাবেন। সে কারণে এই যে ভ্যাট প্রদানের ক্ষেত্রেও কিন্তু বা কর আহরণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি ন্যায্যতার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বিবেচনা করবার জায়গায় আমরা এই বাজারে সুস্পষ্টতা আমরা দেখতে পাইনি। আমরা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবার জন্য পুঁজি পাচার, হুন্ডি বন্ধ করা, ঋণ জালিয়াতি বন্ধ করা, যারা এই অর্থ পাচার করে দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডায় ঘর বাড়ি করেছে তাদের কি হবে সেগুলি কিন্তু আমরা এখানে স্পষ্টতা দেখতে পাইনি। আমরা পিকে হাওলাদারদের গল্পই শুনতে পাই, আমরা আব্দুল হাই বাচ্চুদের গল্পই শুনতে পাই, বা নতুনভাবে আমরা বেনজির সাহেবদের গল্প শুনতে পাই, কিন্তু এই গল্পের পরিসমাপ্তি কীভাবে ঘটাবেন সেই পরিসমাপ্তির কোনো কিছু কিন্তু আমরা আমাদের এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে ঘাটতি বাজেট পূরণের জন্য একটা ঋণ নির্ভরতা, ব্যাংক নির্ভরতার একটা ব্যাপক প্রবণতা কিন্তু আমাদের রয়েছে, এবং এবার আমরা যে আমাদের ঘাটতি বাজেট পূরণের জন্য দেশি বিদেশি উৎস থেকে 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য সরকার দেশীয় ব্যাংক এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেবেন বলে তারা প্রাক্কলন করেছেন, যা ঘাটতি বাজেটের 62%। এখন যে প্রশ্নটি হচ্ছে কি, এই যে ঘোষিত যে বাজেটটি যেটি বিদেশি উৎস থেকে আমরা লোন নিব বা লোন নিচ্ছি, সেখানে আমাদেরকে যে লোন রিপেমেন্ট করতে হবে, সুদ পরিশোধ করতে হবে, সেই সুদের পরিমাণ 1,13,500 কোটি টাকা, যা যে বাজেটটি ঘোষিত হয়েছে বর্তমান বাজেটের যে আকার সে বাজেটের 14.24% হচ্ছে গিয়ে এবার বাজেটের থেকে আমরা সুদ পরিশোধ করব। সুতরাং এই যে সুদের হার বেড়ে চলছে, ব্যাংকের ঋণের অবস্থা বেড়ে চলছে, এগুলি কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে। আবার অন্যদিকে যদি আমরা দেশীয় ব্যাংকগুলো থেকে বেশি ঋণ নিতে থাকি তাহলে আমাদের যে উদ্যোক্তারা রয়েছে তাদেরকে কিন্তু ঋণ দেবার প্রবণতা, ঋণ দেবার যে
চেষ্টা সেটি কিন্তু ব্যাংকগুলি হারিয়ে ফেলবে। তখন কি হবে, আমাদের উদ্যোক্তা তৈরিতে চ্যালেঞ্জ হয়ে যাবে। সে কারণে এই যে ব্যাংক থেকে আমরা ঋণ নেওয়ার প্রবণতা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন যে দ্বিপাক্ষিক যে লোনগুলো নিচ্ছি, ঋণগুলো নিচ্ছি, আমরা চীন বলি, ভারত বলি, যেসব দেশগুলোতে ঋণগুলো নিচ্ছি, রাশিয়া থেকে নিয়েছি, এগুলি সুদের হার কিন্তু প্রচুর চড়া। আমরা দ্বিপাক্ষিক লোন থেকে বেরিয়ে এসে আমরা বহুপাক্ষিক লোনের দিকে, যেমন বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকার মতো বহুপাক্ষিক ঋণের দিকে যেতে হবে। প্রস্তাবিত বাজেটে সরকারি দল থেকে বলা হয়েছে যে তারা চাল, গম, পেঁয়াজ, আলু, রসুন, ডাল, ভোজ্য তেল সহ আদা সহ 30টি পণ্যের উপরে উৎসকর 2% থেকে কমিয়ে 1% করার কথা বলা হয়েছে, অর্থাৎ দাম কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, আমার গণমাধ্যমের বন্ধু আজকে টেলিভিশনের পর্দায় দেশে বিদেশে যারা দেখছেন প্রত্যেকে দেখতে চায়, যেখানে কোনো দ্রব্যমূল্যের দাম কমানো হয় আমরা কি দেখেছি সেখানে আলু, পেঁয়াজ, রসুন, ডাল, চিনির দাম কমেছে? বরঞ্চ এই প্রস্তাবিত বাজেট ঘোষণা হওয়ার পরপর যেসব বাজেট পাসই হয়নি, যেসব আইটেমের দাম বাড়ানো হবে তার দাম হু হু করে বেড়ে গিয়েছে। অর্থাৎ বাজেটে আমরা কিন্তু যেসব জিনিসপত্রের দাম কমানোর কথা বলা হয়, ভোক্তারা কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধা পায় কিনা এটি কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। এখন দেশ ডিজিটাল হচ্ছে, স্মার্ট বাংলাদেশের দিকে যাবার কথা বলা হচ্ছে, তাহলে দেশ ডিজিটাল করবেন, স্মার্ট বাংলাদেশ করবেন। আবার আমি যদি ইন্টারনেট এবং কথা বলার উপরে যদি আমি ট্যাক্স বসিয়ে দেই, তাহলে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আমি রিমিটেন্সের ক্ষেত্রে বলতে চাই, এখানে সরকারি দল থেকে বলা হয়েছে রিমিটের ক্ষেত্রে প্রণোদনা 2.5% প্রদান করা হচ্ছে। বিগত 2-3 বছর থেকে আমরা দেখছি প্রণোদনা প্রদান করা হচ্ছে। এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে রিমিটেন্স প্রবাহ হয়তো কিছুটা বেড়েছে, যেহেতু ডলারের দাম আমরা বাড়িয়েছি সে কারণে বেড়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে সরকার ভর্তুকি দেয়, কৃষি দেয়, সার দেয়, শিক্ষা দেয়, কিন্তু শ্রমে ঘামে যে মানুষগুলো তাদের রক্ত ঝরা অর্থগুলি দেশে প্রেরণ করছে, এখনও পর্যন্ত আমরা দেখলাম সেই রিমিটেন্সের পরিমাণ 2.5%, সেখানে কোনো বাড়ানোর কোনো রকম কোনো ঘোষণা আমি দেখতে পাইনি। আমি আহ্বান করতে চাই যাতে প্রস্তাবিত বাজেটে যখন বাজেট পাস হবে এই রিমিটেন্সের পরিমাণটি অন্ততপক্ষে 5% বাড়িয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া হয়, প্রবাসীদেরকে সুরক্ষা দেওয়া হয়। কালো টাকা এবং সাদা টাকা নিয়ে একটা বিতর্ক কিন্তু হয়েছে, এবং এখানে 47 দেশ সুবিধা পেয়েছে, তারা বলছেন যে এটা অন্যায্য হচ্ছে। তবে দেশের অর্থ দেশে রাখবার জন্য সরকারকে অনেক ক্ষেত্রে নানা রকম কর্মপরিকল্পনা গ্রহণ করতে হয়। সেই কর্মপরিকল্পনার অংশ হিসাবে আমি জানি না, গত সময় দেখেছি আমরা 10%, এখন করা হচ্ছে 15%, সেটা কতখানি কার্যকর হবে, মানুষ করবে কি না বা কারা করবে সেটি কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। তবে অফশোর ব্যাংকিংয়ের যে কথাটি বলা হয়েছে সেটি আমার কাছে মনে হয় যে যদি সেটি বাস্তবায়ন করা যায়, যদি অফশোর ব্যাংকিংটা যেটা সেটা হচ্ছে যে কোনো বিদেশে বাংলাদেশে অবস্থানরত নাগরিক অথবা প্রবাসী বা বিদেশি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে অর্থ বিনিয়োগ করতে পারবেন, আবার বিনিয়োগকৃত অর্থ ফিরে নিতে পারবেন। শুধু অফশোর ব্যাংকিংয়ের সুফল পাওয়ার অপেক্ষা জন্য আমাদের কিছু থাকতে হবে। বাংলাদেশে বড় একটা দুঃখ যে আমাদের দেশে 2.5 কোটি মানুষের যে গড় আয় সেটি বলা হচ্ছে $5,000 কাছাকাছি, অথচ আমরা কর দিচ্ছি মাত্র 28 থেকে 30% মানুষ এখানে কর প্রদান করছে। বাংলাদেশ মানুষের কর দিবার প্রবণতা এত কম যে আমরা কিন্তু এই কর দিবার প্রবণতা নেপালের কথা বলি, ভারতের কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, সিয়েরা লিওনের কথা বলি, সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষের কর দিবার প্রবণতা খুবই কম। সুতরাং আমরা যদি কর ব্যবস্থাপনার দুর্বলতাকে কাটিয়ে আনতে না পারি, কর ভীতি দূর করতে না পারি, আমরা 80% বিত্তবানরা যদি কর প্রদান না করি, তাহলে কিন্তু আমার অভ্যন্তরীণ আয় বাড়ানো আমার পক্ষে সম্ভব হবে না, আমার বিদেশি লোনের নির্ভরতা বাড়তে থাকবে। তাই আমি মনে করি আমাদেরকে অবশ্যই যে কর দিবার প্রবণতার জন্য উৎসাহিত করতে হবে, আমাদের কর জাল বাড়াতে হবে এবং কর ভীতি যেটি সেটিকে আমাদেরকে দূর করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। তবে অন্য একটি হিসাবে বলছে যে অবলোপন, আদালতে স্থগিত এবং বিশেষ কারণে লুকিয়ে রাখাটা প্রবণতা আছে। আমরা খেলাপি ঋণ লুকিয়ে রাখা ঋণ সহ বাংলাদেশে যে খেলাপি ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকারও বেশি, আর এবারের বাজেট দেওয়া আছে 8 লক্ষ কোটি টাকা, অর্ধেকেরও বেশি হচ্ছে বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ। সুতরাং এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের কি বাড়ছে, আমাদের ঋণ বাড়ছে, আমাদের ঋণের সুদ বাড়ছে, ডেট সার্ভিসিং বাড়ছে, আমাদের যে সামনের সময়গুলো আসছে সেই সময়গুলোতে অত্যন্ত চ্যালেঞ্জিং টাইম আসছে। সুতরাং এই যে আমাদের বাজেট বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিতা, রাজনৈতিক সদিচ্ছাটা কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, তা না হলে কিন্তু আমরা আমাদের এই বাজেটকে বাস্তবায়ন করতে পারবো না। আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যেটি হচ্ছে এই BCCI, তারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছে এবারের বাজেট যৌক্তিক, বাস্তবসম্মত ও গণমুখী বাজেট হিসেবে তারা আখ্যায়িত করেছেন। আবার আমরা দেখছি ঢাকা চেম্বার তারাও কিন্তু বলেছে এবারের বাজেটকে তারা স্বাগত জানিয়েছে, বাস্তবসম্মত বলেছে। এবং সরকারের পক্ষে তো ওবায়দুল কাদের সাহেবও এবারের বাজেটকে তিনি বলছেন বাস্তবসম্মত, গণমুখী। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের এই BCCI ঢাকা চেম্বার তারা কি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে কিনা, নাকি ব্যবসায়ীদের মুখপাত্র হিসেবে কাজ করে? যেখানে আমরা এই BCS এর সাবেক সভাপতি জনাব AK আজাদ সাহেবকে দেখতে পেয়েছি, তিনি প্রস্তাবিত বাজেটে ভ্যাট বাড়ানোর
বিপক্ষে অবস্থান করেছেন। তিনি বলছেন এই বাজেটের মধ্যে দাম বৃদ্ধি পাবে, মানুষের কর্ম হারাবে, ক্রয় ক্ষমতা কমে যাবে এবং এই বাজেটকে রিভিউ করার সুপারিশ করেছেন। সবশেষে আমি বলবো সেটি হচ্ছে গিয়ে আমরা সরকারি দল বুঝি না, বিরোধী দল বুঝি না, রাজপথের দল বুঝি না, আমরা এমন একটা অবস্থান চাই যে অবস্থানের মধ্যে দিয়ে একটা সুষম পরিকল্পিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকলের জন্য একটা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমাদের ঋণ জালিয়াতি বন্ধ করে, অর্থ পাচার বন্ধ করে, বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে যারা ঋণ খেলাপি কর খেলাপি রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দৃশ্যমানভাবে আমরা যদি তাদেরকে বিচার করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের যে বাজেট যে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, সে বাজেটের ন্যায্যতা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি আমার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, বিশ্ব অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর AB মির্জা মোহাম্মদ আজিজুল ইসলামকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। জনাব কিরণ, উপস্থিত সরকারি দলের সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, বিচারকবৃন্দ, অন্যান্য যারা উপস্থিত আছেন সাংবাদিক সহ, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম সমস্যা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বিদ্যমান সেটা হচ্ছে মূল্যস্ফীতি, এবং মূল্যস্ফীতি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। কিন্তু যে পন্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা আমি পাই না। যে দেশ অনেক ক্ষেত্রেই আমদানি নির্ভরশীল, সেখানে চাহিদা কমিয়ে, অর্থাৎ যে আমার যে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ আছে, চাহিদা কমানো হচ্ছে, মানে আমি ডিমান্ড কার্ভটা এটাকে লেফটে সরিয়ে আনবো। কিন্তু ডিমান্ড কার্ভ লেফটে সরিয়ে আনলে আমার কিন্তু মূল্যস্ফীতি খুব একটা কমবে না। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতি অ্যাট দি মার্জিন আমাদের মতো দেশে ডিটারমিন করবে যে ইম্পোর্ট প্রাইস প্লাস তার উপরে যে ট্যারিফ দেই আমরা, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেটার উপরে। তো এখানে যে ওই যদি ইম্পোর্ট ডিউটি আমরা না কমাই, খালি এই ডিমান্ড কমিয়ে কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। সম্প্রতিকালে উৎপাদনের জন্য যে সমস্ত পণ্য আমদানি করা দরকার তার সবগুলি বেশ বড় মাত্রায় নেতিবাচক প্রবৃদ্ধি। তো এই পরিস্থিতিতে আমার যদি উৎপাদন সংকুচিত হয় তাহলে ডিমান্ড সংকোচন করে আমরা কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারবো না। কিন্তু এখন বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির আনুপাতিক হার হিসেবে বাড়ানোর কথা বলা হয়েছে। আমার যতদূর মনে পড়ে 4% মতো বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত এক দশক ধরে ওই জিডিপির আনুপাতিক হার হিসেবে বেসরকারি খাতের বিনিয়োগ 22-23% মধ্যে সীমাবদ্ধ থাকছে। তো এটাকে কিভাবে বাড়ানো যাবে তার সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আমার টার্গেট ঠিক আছে, প্রশংসনীয়, কিন্তু সেই টার্গেটটা অর্জিত হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। দারিদ্র্য বিমোচন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে লোকের সংখ্যার যে আনুপাতিক হার সেটা কমছে, কিন্তু রেট অফ রিডাকশন কমে যাচ্ছে। তো তারপরে এর সাথে সাথে যে আঞ্চলিক বৈষম্য যেটা দারিদ্র্যের ক্ষেত্রে, সেটা অত্যন্ত প্রকট। তারপরে রুরাল আরবান যে ডিফারেন্সিয়াল, সেটা অত্যন্ত প্রকট। তো কাজেই এই বিষয়গুলো আমি মনে করি আরও বেশি গুরুত্ব পাওয়া দরকার। এই প্রসঙ্গে বলতে হয় যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ এটা বাড়ানো হয়েছে, সেটা আমি ওয়েলকাম করি। তবে এক্ষেত্রে আমাদের যে অতীতের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমরা কতটুকু বিবেচনায় নিয়েছি সেটা প্রশ্নের অপেক্ষা রাখে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর স্বীকৃতি তো আমি দেখি না। তো সমস্যার এটার একটা কথা আছে, রিকগনিশন অফ এ প্রবলেম ইজ হাফ অফ ইটস সলিউশন।
অর্থাৎ কোনো সমস্যার স্বীকৃতিটা হচ্ছে তার সমাধানের অর্ধেক। আমি যদি সমস্যার স্বীকৃতিই না দেই তাহলে আমি সেটার সমাধান দিকে কীভাবে অগ্রসর হব। তো এটা একটা বিষয়। তারপরে সার্বিকভাবে বাজেট বাস্তবায়ন এবং বিশেষ করে বার্ষিক উন্নয়ন প্রকল্পের যে বাস্তবায়ন, এই 3-4 দিন আগে বোধহয় আমি মিডিয়াতে দেখেছি বলা হয়েছে যে এই 23-24 অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত অর্থাৎ 10 মাসে এডিপির বার্ষিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হয়েছে 49%। তো তারপরে ওই 2 মাসে এটা ঠেলা ধাক্কা দিয়ে এটাকে হয়তো 70-80%-এ নিয়ে যাওয়া হবে। তখন কাজের মান ঠিক থাকবে না। স্টেট ওন এন্টারপ্রাইজেস উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত কর্পোরেশন আছে, যেমন স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন যদি বলি, সুগার ইন্ডাস্ট্রি কর্পোরেশন বলি, কেমিক্যাল কর্পোরেশন বলি ইত্যাদি, এই বিভিন্ন কর্পোরেশনের একটা বিরাট অঙ্কের টাকা তারা সরকারকে তথাকথিত ধার নিয়েছে, যেহেতু তারা অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নেই, তাদের উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে এবং তার ফলে তারা লসের সম্মুখীন হয় এবং সেই লসটা সরকারের কাছ থেকে ঋণ, তথাকথিত ঋণ দিয়ে পরিশোধ করা হয়। তো এখন এই যে ঋণ, এইটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো এইখানটায় আমার মনে হয় সরকারের দৃষ্টি দেওয়ার প্রয়োজন ছিল বাজেটে। ব্যাংকিং সেক্টর নিয়ে কিছুটা আলোচনা এসছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের যে বর্তমান পরিস্থিতি সেটা নিঃসন্দেহে আশঙ্কাজনক। কেননা যে নন পারফর্মিং লোন বা এনপিএল, এটা কেন্দ্রীয় ব্যাংক যে পরিসংখ্যান দেয় সেই পরিসংখ্যানটা আমি বলবো এটা মিসলিডিং। কেননা এটা সাহেব উল্লেখ করেছেন যে এটা আর একটা টার্ম আছে স্ট্রেসড লোন। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে ক্রমেই এবং সরকার বেশি মাত্রায় ঋণ নিলে ব্যাংকিং খাত থেকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আরও কমে যাবে। তো আমাদের দেশে এখন পর্যন্ত মূলধনী বাজার বা ক্যাপিটাল মার্কেট সেটা তো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিংয়ে বা ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। তো সুতরাং উদ্যোক্তা যারা, তারা কিন্তু মূলত ব্যাংকিং খাতের উপরে নির্ভরশীল তাদের ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিংয়ের জন্য। এই যে ঋণের সরকার এত বেশি ঋণ নেওয়ার যে প্রস্তাব আছে বাজেটে, এটার গ্রহণযোগ্যতারা প্রশ্নবিদ্ধ। তো ক্যাপিটাল মার্কেটের কথা আমি জাস্ট উল্লেখ করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতিকালে ক্যাপিটাল মার্কেটে আবার প্রায় ধস নেমেছে, যেখানে ইন্ডেক্স 6300-400-তে পৌঁছে গেছিলো, এখন এটা 5600-700 এরকম একটা লেভেলে চলছে। তো ক্যাপিটাল মার্কেটের ব্যাপারেও আমার মনে হয় বাজেটে কিছু দিক নির্দেশনা থাকা উচিত ছিল। তো আমি সবশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফলাফলের দিকে চলে এসেছি। প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হা এবং না ভোট পেয়ে গিয়েছি। 2024-25 নিয়ে আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে এছাড়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এছাড়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্তার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয় বলে ঘোষণা করছি। শুভ দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে
আমাদের আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো লিবারেট ফর ডেমোক্রেসির আয়োজিত এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।